প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই সুস্থ আছো। সেই প্রত্যাশায় তোমাদের সামনে উপস্থিত হয়েছি আজকে। অর্থনীতিতে অনার্স প্রথম বর্ষ অথবা বিবিএ, যারা অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফিনান্সে আছো এবং ডিগ্রিতে যারা আছো দ্বিতীয় বর্ষে, মাস্টার্স প্রিলি এবং মাস্টার্স শেষ পর্ব, সবার জন্য প্রযোজ্য আজকের ক্লাসটি। এখানে আমি লিখেছি ম্যাক্রো ইকোনমিক্স 1, অর্থাৎ বর্তমান সিলেবাসে অর্থনীতিতে অনার্স প্রথম বর্ষের এটা সাবজেক্টের নাম। অধ্যায়ের নাম হলো কনজাম্পশন। আজকের ক্লাসটি হবে বেসিকের উপর, ভোগের উপর। যাদের দুর্বলতা আছে, নতুন যারা, তাদের জন্য তো সমস্যা নেই। মাস্টার্সে যারা, প্রিলিতে যারা, এরা তো আগে পড়েছ, এখন রিভিশনের মতো হবে তোমাদের। তারপরও আমি মনে করব অনেক উপকারে আসবে তোমাদের যদি ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তাহলে আমি শুরু করছি। এখানে কনজাম্পশন মানে ভোগ, কনজাম্পশন মানে ভোগের উপর আমার আরো দু একটি ক্লাস ছোটখাটো আছে। তাহলে আজকে এটা আমি প্রথম থেকে আবার শুরু করব। ভোগ বলতে আমরা কি বুঝি অর্থনীতির দৃষ্টিভঙ্গি থেকে? ভোগ কাকে বলে? অর্থনীতিবিদরা বলেছেন, ব্যবহারের মাধ্যমে কোনো দ্রব্যের মধ্যে যে উপযোগ আছে সেটা নিঃশেষ করাকে ভোগ বলে। ব্যবহার করে দ্রব্যের উপযোগ নিঃশেষ করার যে পদ্ধতি, সেটাকে বলা হয় ভোগ। অর্থাৎ ব্যবহার করে উপযোগ শেষ করতে হবে। যেমন আমি এই মার্কারটা ব্যবহার করতেছি, 2 দিন বা 1 দিন পরে লিখতে 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 এটা দিয়ে লেখা যাবে না। তাহলে বোঝা গেল এই কলমটা 1 দিন পরে লেখার যে যোগ্যতা, সেই যোগ্যতাটা সে হারিয়ে ফেলবে। অর্থাৎ আমি ব্যবহার করে 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 তার এই উপযোগটা নষ্ট করে দিয়েছি। এখন এই কলমটা যদি আমি এখন কিনে এনে এখনই কলমটা আমার হাত থেকে পড়ে গেল, পরে কলমটা তুলে লিখতে চেষ্টা করলাম, নিবটা নষ্ট হয়ে গেছে, আর লেখা হচ্ছে না। এটা কিন্তু উপযোগ, এটা কিন্তু ভোগ হবে না। এটা কিন্তু ব্যবহার করে আমরা উপযোগ নষ্ট করি নাই, এটা ভেঙে গিয়ে উপযোগ নষ্ট হয়েছে, অন্য কোনো কারণে উপযোগ নষ্ট হয়েছে, তাহলে সেটা কিন্তু ভোগ হবে না। তাহলে আমরা খুব সংক্ষেপে যদি বলতে চাই ভোগ কাকে বলে, তাহলে আমরা বলবো কোনো একটি দ্রব্য ব্যবহারের মাধ্যমে ওই দ্রব্যের মধ্যে যে উপযোগ লুকিয়ে আছে সেইটাকে নিঃশেষ করে দেওয়াকে অর্থনীতির ভাষায় ভোগ বলে। গেল আমাদের ভোগ কাকে বলে। এই ভোগটা কয় প্রকার? তাহলে একটা ভোগ হলো, এই ভোগটার এক ধরনের ভোগ অর্থনীতির ভাষায় কিন্তু আমরা বলতেছি স্বয়ংভূত ভোগ। স্বয়ংভূত ভোগ, তাহলে স্বয়ংভূত মানে অটোনমাস কনজাম্পশন। অটোনমাসটা কি? স্বয়ংভূত মানে যেটা নিজে নিজে উদ্ভব হয়, স্বয়ংভূত নিজে নিজে যেটা উদ্ভব, অর্থাৎ যে ধরনের ভোগ অন্য কিছু দ্বারা প্রভাবিত হয় না। আয় দ্বারা প্রভাবিত হবে না, সুদ দ্বারা প্রভাবিত হবে না, অন্যের দ্বারা প্রভাবিত হবে না, অতীত দ্বারা প্রভাবিত হবে না, ভবিষ্যৎ দ্বারা প্রভাবিত হবে না, কিছু দ্বারা প্রভাবিত হবে না। আমি একটা অপেক্ষক থেকে দেখাচ্ছি।
সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি ওয়াই। এটা আমরা পুরাতন যারা পিলিতে যারা আছি, মাস্টার্সে যারা আছি, এরা কিন্তু মোটামুটি ভোগ অপেক্ষকটা আমরা সবাই চিনি কম বেশি। সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি ওয়াই, এইটুকে বলা হয় অটোনমাস, স্বয়ংভূত ভোগ। এইটা হলো প্ররোচিত ভোগ। এই ভোগটা আয়ের সাথে সম্পর্ক নেই, এই ভোগটা আয়ের সাথে সম্পর্কিত। যদি আমরা দেখাই, ধরি 10 প্লাস 0.5 ওয়াই, মনে করি আমরা ওয়াই 100, তাইলে সি কত? 10 প্লাস 0.5 ইন্টু 100 সমান সমান এখানে হয় 50 আর 10 60। যদি ওয়াই 200 হয় তাহলে সি কত? 10 প্লাস 0.5 ইন্টু 200, এখানে হয় 100 110। তাহলে আমরা দেখি যে আয় যে 100, তখন আমার স্বয়ংভূত ভোগটা কত? 10। আয় যখন 200, স্বয়ংভূত ভোগটা কত? 10। তাহলে ভোগের এই অংশটা চেঞ্জ হলো না। আয় যাই হোক না কেন, এই অংশটা কিন্তু 10-এ 10ই থেকে গেল। এই অংশটা শুধু চেঞ্জ হয়েছে। এখানে এই অংশটা কত? 50, এখানে এই অংশটা কত? 100। টোটালটাও চেঞ্জ হয়েছে, এটা হলো মোট ভোগ। যাই হোক, এটা আমরা পরে যাচ্ছি, স্বয়ংভূততে আমরা থাকি। তাহলে আয় পরিবর্তন হওয়া সত্ত্বেও যে ভোগের কোনো পরিবর্তন হয় না। অল্প কথায় যদি আমরা বুঝতে চাই, অনার্স প্রথম বর্ষের স্টুডেন্ট হিসাবে, সেটা আমরা এরকম বলতে পারি যে আয় দ্বারা যে ভোগটা প্রভাবিত হয় না, আয়ের সকল স্তরে যে ভোগটা স্থির থাকে, সেটা হলো মূলত স্বয়ংভূত ভোগ, অটোনমাস কনজাম্পশন। আচ্ছা, তাহলে স্বয়ংভূত ভোগ গেল। আরেকটা ভোগ কি? এটা হলো প্ররোচিত ভোগ। প্ররোচিত, এটাকে বলে ইনডিউসড। ইনডিউস মানে প্ররোচিত, অন্যের দ্বারা যেটা প্রভাবিত হয়, যেটা অনুপ্রাণিত, অন্যের দ্বারা প্রভাবিত হয়। তাহলে সেই ভোগটা হলো এইটুকু। ভোগের এই অংশটা যদি আমরা এটা বাদ দিয়ে দিতে পারি, তাহলে শুধু এইটুকু হলো প্ররোচিত। যদি এটা ধরি আমরা, এইটুক যদি ধরি, এইটুক যদি বাদ দিই, সমস্যা নাই। তাহলে আয় যখন 100, তখন প্ররোচিত ভোগ কত? 50। আয় যখন 200, তখন প্ররোচিত ভোগ কত? 100। তাহলে যে ভোগ আয় দ্বারা প্রভাবিত হয়, আয়ের এক এক স্তরে ভোগটা এক এক রকম। 100 সময় কত? 50। 200 সময় কত? 100। তাহলে এই ভোগটা আয়ের দ্বারা প্রভাবিত হচ্ছে, সেটা হলো প্ররোচিত ভোগ। তাহলে ভোগ দুই প্রকার আমরা জেনে গেলাম, একটা স্বয়ংভূত ভোগ, একটা প্ররোচিত ভোগ। আর এই দুইটা ভোগ যোগ করলে যেটা হয়, এই দুইটা ভোগ যোগ করলে যেটা হয়, সেই ভোগটাকে বলা হয় মোট ভোগ বা ভোগ। ভোগ কাকে বলে? স্বয়ংভূত ভোগ আর প্ররোচিত ভোগ যোগ করলে যেটা হয়, সেটা হলো মোট ভোগ বা ভোগ। তাহলে আমরা ভোগ সম্বন্ধে আমাদের একটু ধারণা হলো কাকে বলে, স্বয়ংভূত ভোগ কি সেটা সম্বন্ধে ধারণা হলো, প্ররোচিত ভোগ কি সেটা সম্বন্ধে ধারণা হলো। আর এই দুইটা ভোগ যোগ করলে আমরা পাই কি? মোট ভোগ। এখন আমরা এটা চিত্র দিয়ে যদি দেখাতে চাই, তাহলে কিভাবে দেখা? এই ভোগটাকে আমরা চিত্রে দেখাবো। সরাসরি আমি চিত্র আঁকি। এদিকে ওয়াই, এদিকে হইল আমার ভোগ সি। দুইটা ভোগ, আয় আমরা দেখাই 100, আয় দেখাই 200, যেটা নিয়ে আমরা আলোচনা করেছি। তাহলে স্বয়ংভূত ভোগের সময় 100 সময় কত ছিল? 10। এ দিলাম 100 সময়ও 10, 200 সময়ও 10। তাহলে এই দূরত্বটা 10। এটার নাম হলো C0। অটোনোমাস লিখতে আমরা এরকম লিখি।
তাহলে আয় যখন 100, স্বয়ংভূত ভোগ বি বিন্দুতে কত? 10। আয় যখন 200, স্বয়ংভূত ভোগ বি বিন্দুতে কত? 10। এই দুইটা বিন্দু যোগ করলে আমরা পেলাম স্বয়ংভূত ভোগ রেখা। প্ররোচিত ভোগ, আয় যখন 100 তখন ভোগ ছিল কত? প্ররোচিতটা, শুধু প্ররোচিত। তাহলে সেখানে আমরা দেখছি সি ইকুয়াল টু কত ছিল? 10 প্লাস 0.5y। আয় যখন 100 তখন এই প্ররোচিত অংশটা কত? 100 দিয়ে গুণ করলে হয় 50। 100 সময় ছিল 50। 100 সময় ধরি আমরা এটারে 50। 100 সময় ছিল 50। 200 সময় কত ছিল? 100। 200 সময় ছিল 100। 200 সময় ছিল 100। তাহলে আমরা জাস্ট আমি এখন বুঝাচ্ছি, কঠিনে যাচ্ছি না। এটা হলো আমার সিআই, ইনডিউসড। এখন এই দুইটা যোগ করলে কি হবে? সেটা হবে 100 সময় কত হবে? 50 আর 10 60, অর্থাৎ এই 10 এটার সাথে যোগ হবে। 200 সময় কত হবে? এই 100 আর এখানে আছে 10, 110। তাহলে সেই রেখাটা কিন্তু এরকম হবে। এটা কিন্তু জাস্ট বোঝার জন্য আমি দিচ্ছি, এরকম হবে না। সঠিক উত্তর এখানে 10 আমরা বেশি ধরে ফেলছি, যাই হোক। তাইলে এই রেখাটা হবে 10 থেকে উঠবে। যেমন আমি আর একটু বলি, যদি আয় 0 হয় তাহলে ভোগ কত হবে? 10। আয় যদি না থাকে ভোগ কত? 0। এই 10 থেকে উঠবে। 10 থেকে উঠে এটা সমান্তরাল হবে। 10 থেকে উঠে এটা সমান্তরাল হবে। 10টা আর একটু নিচে হবে, এটা সমান্তরাল। এটা হলো সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি ওয়াই বা সি নট প্লাস সি আই। তাহলে আমরা চিত্রে দেখালাম স্বয়ংভূত বক্ররেখা কেমন হয়, প্ররোচিত বক্ররেখা কেমন হয়, মোট বক্ররেখা কেমন। তাহলে ভোগ কাকে বলে, স্বয়ংভূত ভোগ কাকে বলে, প্ররোচিত ভোগ কাকে বলে। তাহলে আমরা এটা গাণিতিকভাবে আলোচনা করব, জ্যামিতিকভাবেও আলোচনা করব। এখন একটি প্রশ্ন প্রায় আসে পরীক্ষায়, কি আসে? 1 নম্বর টপিক আমাদের গেল। 2 নম্বর টপিক হলো সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি ওয়াই। এখানে এ আর বি, এই এ আর বি এর ব্যাখ্যা বা কাকে বলে, এ আর বি এর তাৎপর্য, অর্থনীতিতে এবং বি দ্বারা কি বোঝায়, এটার তাৎপর্যটা কি। তাহলে এটাকে বলে স্বয়ংভূত ভোগ। আমরা বলছি আয় না থাকলেও একটা ভোগ থাকে সর্বকালে মানুষের, আয় না থাকলেও কিছু না কিছু ভোগ করতে হয়। একজন রিক্সাওয়ালা কোনো কারণে একদিন হরতাল, সেই দিন তার ইনকাম শূন্য, সেদিন সে বের হতে পারলো না, ইনকাম শূন্য। তাহলে সেদিনও তার ন্যূনতম কিছু না কিছু ভোগ করতে হবে। সকালে তাকে নাস্তা খেতে হবে, দুপুরে খেতে হবে, বা একবেলাও যদি খায় তবুও তার কিছু খরচ যাবে, ঘর ভাড়া দিতে হবে। তাহলে যেই দিন ইনকাম শূন্য সেদিনও তার কিছু না কিছু খরচ আছে। তাহলে ওইটা হলো এই স্বয়ংভূতটা। মানুষের আয় না থাকলেও যে ভোগটা থাকে সেটাকে বলে স্বয়ংভূত। সাধারণত এই ভোগটা আয় দ্বারা বা অন্য কিছু দ্বারা প্রভাবিত হয় না। ভোগ বিভিন্ন জিনিস দ্বারা প্রভাবিত হয়, পরবর্তীতে তোমরা শিখবে, যারা মাস্টার্সেরা অলরেডি শিখেছে, তোমরা শিখেছো কিছু, অনেক ধরনের কথা আছে ভোগের উপর। এক এক অর্থনীতিবিদ এক এক ধরনের কথা বলেছেন।
যাই হোক, সেই ডিটেলস আলোচনায় ফার্স্ট ইয়ারে আমাদের যাওয়া ঠিক না, প্রথম বর্ষের স্টুডেন্টদের জন্য এটা প্রযোজ্য না। তাহলে আমরা এটাতেই থাকি, শুধু আয়ের কথাই বলতেছি। আয় নাই, সেক্ষেত্রে যে ভোগটা থাকে সেটা হলো স্বয়ংভূত ভোগ। এই ভোগটা আয়ের সকল স্তরই সমান, এটার তাৎপর্য। বিটা কি? যেমন আমরা উদাহরণে লিখছিলাম, কি লিখেছিলাম, 10 প্লাস 0.5y, এই বি এর মান হলো এটা, বি এর মান হলো 0.5 বাই বি। এই বি কে বলে এমপিসি। এমপিসি এমপিসি কি? মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম, ভোগের প্রতি মানুষের যে প্রবণতা, আকাঙ্ক্ষা, সেটা বোঝায় এমপিসি দিয়ে, যাকে বি দ্বারা চিহ্নিত করা হয়। বি মানে এমপিসি, প্রান্তিক ভোগ প্রবণতা। আয় যদি মানুষের বাড়ে, অতিরিক্ত আয়ের কারণে মানুষের ভোগের উপর একটা প্রভাব পড়ে। মানুষের আয় বেশি হইলে ভোগ একটু বেশি করতে সে চায়, এটাই তার প্রবণতা, এটাই তার যোগ। তাইলে আয় বাড়লে ভোগ যতটুকু বাড়ে, মানুষ ভোগ যতটুকু বাড়াতে চায়, সেটাই হলো প্রান্তিক ভোগ প্রবণতা। অতিরিক্ত আয়ের কারণে ভোগ যতটুকু বেড়ে যায়, সেটাই হলো প্রান্তিক ভোগ প্রবণতা। সেই প্রান্তিক ভোগ প্রবণতাকে বলে বি। এই বি এর মান কোন নির্দিষ্ট আলোচনার ক্ষেত্রে স্থির থাকবে, যেমন এখানে আমরা আলোচনা করছি বি এর মান কত, 0.5। প্রকৃতপক্ষে বি এর মান সবসময় 0.5 না। তাহলে আয় বাড়লে এই প্ররোচিত ভোগটা মানে বি এর মানটা বাড়বে না, এই আলোচনা। কিন্তু এক এক ক্ষেত্রে বি এর মান এক এক রকম হতে পারে। অর্থনীতিবিদরা গবেষণা করে দেখিয়েছে যে এই বি এর মানটা কখনো শূন্য হয় না, শূন্য হয় না, আবার কখনো এক হয় না। তাহলে বি এর মান এক হতে পারে না, বি এর মান শূন্য হতে পারে না। অর্থাৎ আয় বাড়লে ভোগ কিছু না কিছু বাড়ে, এই জন্য বি এর মানটা কখনো শূন্য হতে পারে না। আয় বাড়লে কিছু না কিছু ভোগ বাড়বে। তাহলে এমপিসিটা কি? এমপিসি মানে বি, এটার অর্থ হলো ডেল্টা সি বাই ডেল্টা ওয়াই। এই ক্লাসটা ভালো করে করো, অনেক মজার জিনিস, মিস করলে কিন্তু মিস হয়ে যাবে, পরবর্তীতে আর বুঝতে পারবা না। মাস্টার্সে পড়বা, অনার্সে পড়বা, পিএইচডিতে করবা, কিন্তু সঠিক জ্ঞান আর অর্জন হবে না। এটা হলো বেসিক। তাহলে এমপিসি মানে বি মানে ডেল্টা সি বাই ডেল্টা ওয়াই। আয়ের পরিবর্তন হলো 100। এই আয়ের পরিবর্তন হলে ভোগের কিছু না কিছু পরিবর্তন হবে। আগে ভোগ ছিল কত, 50, এখন ভোগ হবে 60। তো পরিবর্তন হলো কত, 10, তাহলে কত হবে 0.1। তাহলে এমপিসির মান কত হলো 0.1। এখন এটা যদি 50 বাড়ে তাহলে হবে কত, 0.5। যদি এটা 80 বাড়ে তাহলে কত হবে, 0.8। এরকম এটা কিন্তু 100 হতে পারবে না। 100 হলে কত হয়ে যাবে, 1। 100 হলে হবে 1। 100 কেন হতে পারবে না? মানুষের আয় বাড়লে ভোগ বাড়ে, কিন্তু আয় যতটুক বাড়ে ভোগ ততটুক বাড়ে না। অধ্যাপক কেইন্স, তোমরা নাম শুনেছো, বিখ্যাত অর্থনীতিবিদ, বিশেষ করে ম্যাক্রো ইকোনমিক্সে যার অবদান সবচেয়ে বেশি, সেই কেইন্স বলেছেন মানুষের আচরণ এরকম যে তার আয় যদি বাড়ে ভোগ কিছু না কিছু বাড়ে। আয় যদি বাড়ে ভোগ বাড়ে, এটা সত্য, কিন্তু আয় যতটুক বাড়ে ভোগ ততটুক বাড়ে না। তাহলে ভোগ যতটুক না বাড়ে সেটা মানুষ কি করে, সেটা মানুষ সঞ্চয় করে। এটাই মানুষের বৈশিষ্ট্য। যদি 100 টাকা আয় বাড়ে, 100 টাকায় সে ভোগ করে ফেলে না, সে 90 টাকা ভোগ করে আর 10 টাকা সঞ্চয় করে। এই জন্য এমপিসির মান কখনো 1 হয় না, এমপিসির মান কখনো 0 হয় না। আয় বাড়লে ভোগ কিছু না কিছু বাড়ে, এটা মানুষের বৈশিষ্ট্য, সহজাত বৈশিষ্ট্য। আয় বাড়লে ভোগ কিছু না কিছু বাড়ে, কিন্তু আয় যতটুকু বাড়ে ভোগ ততটুকু বাড়ে না। এই জন্য বি এর মানটা কখনো 1 হয় না, বি এর মানটা কখনো 0 হয় না। তাহলে এই আলোচনা থেকে আমরা কি বলতে পারি,
0 is less than b, b is less than 1। অনেক সময় এটার তাৎপর্য লিখতে বলে। পরীক্ষায় প্রশ্নগুলি তোমরা ঘাটাঘাটি করো, অ্যানালাইসিস করো, রিসার্চ করো, দেখতে পাবে এই কথাটা বিভিন্ন কোর্সে বিভিন্নভাবে এই প্রশ্নটা আসে। এটা ইকোনমিক্সেও আসে, এটা রাষ্ট্রবিজ্ঞানে যারা পড়ো তাদেরও আসে, বিশেষ করে ম্যাক্রো ইকোনমিক্স যাদের আছে। এটা অ্যাকাউন্টিংয়ে, ম্যানেজমেন্টে, মার্কেটিংয়ে, ফিনান্সে, মাস্টার্স পিলিতে, ডিগ্রি সেকেন্ড ইয়ারে, এমনকি মাস্টার্স ফাইনালও আমি দেখেছি 2-1 বছর আসে। তাহলে এটা এত ইম্পর্টেন্ট একটা জিনিস। 0 is less than b, b is less than 1, অথবা b এর তাৎপর্য লিখো, একই কথা। অর্থনৈতিক ব্যাখ্যা লেখো, অর্থনৈতিক বিশ্লেষণ লেখো। তাহলে আজকে আমরা c = a + by, এটা মূলত কেন্সীয় ভোগ অপেক্ষক বা স্বল্পকালীন ভোগ অপেক্ষক, আমি পরে বলবো। নরমাল ভোগ অপেক্ষক বলতে আমরা এটাই বুঝি। এখানে a কি? স্বয়ংভূত ভোগ। b কি? প্রান্তিক ভোগ প্রবণতা। y কি? আয়। c কি? মোট ভোগ। এই সবগুলি সম্বন্ধে জানতে হবে, কোনটা দ্বারা কি বোঝায়, কোনটার মান কত, এটার চিত্রটা কেমন হয়। স্বয়ংভূত ভোগ শুধু এইটুক হইলে চিত্র হবে এটা, শুধু এইটুক হলে চিত্র হবে এটা, আর এই দুইটা মিলে যেটা সেটার চিত্র হবে। তাহলে এর ব্যাখ্যা, বি এর ব্যাখ্যা, এর তাৎপর্য, বি এর তাৎপর্য, প্রান্তিক ভোগ কাকে বলে, প্রান্তিক ভোগ প্রবণতা কাকে বলে, হয়ে গেল। যাই বলুক আমাদের এই আলোচনা। একটি ভোগ অপেক্ষক থেকে ভোগরেখা অঙ্কন করো। মনে করি এটা দেওয়া আছে, এটা দিয়ে আমি শেষ করব। এইটা দিয়ে ভোগরেখা অঙ্কন করতে বল। তাহলে আমি এই চিত্রটা মুছে দিই, আবার আঁকবো। এটা মুছে দিলাম। এখানে একটা সূচি তৈরি করে নেই। যে কোনো অপেক্ষক থেকে যদি রেখা আঁকতে বলে আমরা একটা সূচি তৈরি করে নিব। এটা হলো ওয়াই, এটা হলো সি। তাহলে 0 ধরলে কত? ওয়াই এর মান 0 ধরলে সি এর মান কত? 10। আচ্ছা, আমি এটা দুইটা কাজ করি, সি নটও দে, সি আইও দে, সিও দে। তোমাদের সুবিধা হবে, তোমাদের সুবিধা, শুধু সি করলে হবে। তাহলে 0 বসালে এখানে হয় 0, এই সিআইটা হবে 0, এটা হবে 10, টোটালটা হবে 10। বেশি বসাবো না, 3টা মানই বসাই। 100 বসালে এটা হয় কত? 10, এটা হয় কত? 50, এটা হয় কত? 60। 200 বসালে এটা হয় 10, 200 বসালে এখানে হয় 100, এটা হয় 110। হয়ে গেল। এখন আমরা এই জায়গায় একটা 45 ডিগ্রি রেখা, এটা একটু মনে রেখো তোমরা। বক্ররেখা যখনই আঁকতে বলবে তখন আমরা এই 45 ডিগ্রি রেখা এঁকে নেব, তাহলে আমাদের আলোচনাটা সুন্দর হবে। তাহলে আয় যখন 0, এটা আয় যখন 0, তখন আমার স্বয়ংভূত ভোগ কত? 10। এটা যদি 100 হয়, এর 10 ভাগের 1 ভাগ, অনেক ছোট। এই 10, এটা 10 ভাগের 1 ভাগ, এত ছোট হবে। যাই হোক, এখানে ধরে নিলাম। তাহলে আয় নাই, আয় নাই, ভোগ স্বয়ংভূত ভোগ কত? 10। আয় 100 সময়ও 10, আয় 200 সময়ে স্বয়ংভূতটা 10, এই স্বয়ংভূতটা সবসময় 10। এই হলো আমার সিজি। আশা করি বুঝতে পেরেছ। প্ররোচিতটা কি? আয় যখন 0, প্ররোচিত 0, আয় 0, প্ররোচিত 0, এই 0। 100 সময় প্ররোচিত কত? 50, 100 সময় 50। এটা যদি 100 হয়, এইটা একটু শিখে রাখো। আমি কিন্তু প্রথমেই বলেছিলাম আজকের ক্লাসটা যারা মিস করবা তাদের জীবন মিস, ভোগের উপর। মাইন্ড করো না আমার কথা। জীবন মিস বলতে সারা সব জীবন মিস না, ভোগ জানার ক্ষেত্রে জীবন মিস বুঝতে হবে। যে বলে তার চেয়ে যারা বুঝে তাদের জ্ঞান বেশি থাকতে হয়, তাহলে বুঝতে সুবিধা। তাহলে কি বললাম? এই 45 রেখার অর্থ হলো এইদিকে যতটুকু দূরত্ব, এইদিকে ততটুকু দূরত্ব। তাহলে এখানে যদি 100 হয়, নিচ্ছে এখানেও 100। তাহলে এখানে আমার প্ররোচিত ভোগ কত? 50। 50 হলে এইটার অর্ধেক হবে। অর্ধেকটা কোথায় হবে? এই জায়গায় হবে।
এই হলো 50। 200 সময় কত? 100। এই 200 সময় হলো 100। তাহলে 200 সময় 100 হলে এই সবটা কত? 200। 200 অর্ধেক, এটা হয়তো এইখানে হবে। এই 200 অর্ধেক, এর অর্ধেক এই জায়গায় হবে। তাহলে এখন এই 3 বিন্দু যোগ করলে যেটা হবে সেটা হলো আমার সিআই, প্ররোচিত। তারপরে মোট ভোগ আঁকি। আয় যখন 0 তখন মোট ভোগ কত? 10। আয় যখন 0 মোট ভোগ কত? 10। আয় যখন 100 তখন মোট ভোগ কত? 60। এই যে 60। তাহলে এটা যদি 100 হয়, এটা যদি 50 হয়, 60 হবে কোথায়? এখানে। 200 সময় কত? 110। এই 200 সময় এটা ছিল কত? 100। এখন হবে 10। এই 100। এখন এই যে 3টা বিন্দু, এই 3টা বিন্দু যোগ করলে এটা হলো c is equal to 10 plus 0.5y। এটা হলো মোট ভোগ রেখা। তাহলে আমাদের এখানে একটি ভোগ অপেক্ষক দেওয়া থাকবে, সেখান থেকে ভোগ রেখা অঙ্কন কর। তাহলে আমরা একটু টেকনিক করে সি নট, সিআই, সি এটা আলাদা করে দেখাবো। এটা হলো সি নট, এটা হলো সিআই, আর এই দুইটা মিলে হইল সি। তাহলে 0 সময় সি নট কত, সিআই কত, সি কত। 100 সময় সি নট কত, সিআই কত, সি কত। 200 সময় সি নট কত, সিআই কত, সি কত। তাহলে প্রথম আমরা সি নট 0 সময় 10, 100 সময় 10, 200 সময় 10, এটা হইল সি নট। সিআই 0 সময় 0, 100 সময় 50, 200 সময় 100, সিআই। সি 0 সময় 10, 0 সময় 10, 100 সময় 60, 200 সময় 110, এইগুলি যোগ করে পেয়ে গেলাম আমরা সি। এইভাবে আমরা স্বয়ংভূত ভোগ আর প্ররোচিত ভোগ যোগ করে মোট ভোগ রেখা পেতে পারি, অথবা একটা ভোগ রেখা থেকে ভোগ সমীকরণ থেকে ভোগ অপেক্ষক থেকে ভোগ রেখা অঙ্কন করতে পারি। মূল কথা হলো আমাদের বুঝতে হবে ভোগটা কি, স্বয়ংভূত ভোগ কি, প্ররোচিত ভোগ কি, সমীকরণের ক্ষেত্রে স্বয়ংভূত ভোগ কোথায় থাকে, প্ররোচিত ভোগ কোথায় থাকে, প্রান্তিক ভোগ প্রবণতা কি, সেটাও কিন্তু আমরা আলোচনা করে ফেলেছি। বি এর মান কেন 1 হয় না, বি এর মান কেন 0 হয় না, বি এর মান 1 এর চেয়ে কম, 0 এর চেয়ে বড়, বি এর অর্থনৈতিক তাৎপর্য, এ এবং বি এর ব্যাখ্যা লেখো। যেইভাবেই প্রশ্ন আসুক, বেসিক আমাদের ক্লিয়ার থাকলে, বেসিক কনসেপ্ট যদি আমাদের থাকে, প্রশ্ন যেভাবেই করুক আমরা বুঝতে পারব। এখন প্রশ্ন সৃজনশীল হওয়ার সম্ভাবনা বেশি। একটা ভোগ অপেক্ষক দিয়ে একটা দুইটা মান দেওয়া থাকবে না, এটা দেওয়া থাকতে পারে, অথবা এই দুইটা দেওয়া থাকবে, এটা বের করতে বলবে, চিত্র আঁকতে বলতে পারে, চিত্রে দেখাতে বলতে পারে, এমপিসির মান এ 1 হয় না এটা দেখাতে বলতে পারে। যেমন এখানে আয় বাড়লো কত? 100, নিচে 100 আয় বাড়ছে। তাহলে এখানে ভোগ ছিল কত? মূল ভোগ রেখায় আমরা যাই, এটা এই ভোগ ছিল এখানে 50, না এখানে কত ছিল? 60। এখানে ভোগ হলো কত? 110। তাহলে এখানে ভোগটা বাড়ছে কত? 110 থেকে 60 বাদ গেছে, তাহলে কত বাড়লো? 50। তাহলে ভোগ বাড়লো 50, আয় বাড়লো কত? 100। আয় বাড়লো 100। এমপিসি কত হবে? এমপিসি বা বি কত হবে? 50/100, 0.5। এটাই তো বি এর মান, এটাই তো বি এর মান। এমপিসি মানে বি এর মান। তাহলে আমরা চিত্র থেকে যদি বলে এমপিসির মান দেখাও, দেখাও যে এমপিসির মান 0.5 চিত্র থেকে, তাহলে আমরা এখানে আয় কতটুকু বাড়লো সেটা দেখাবো, আর ভোগ কতটুকু বাড়লো সেটা দেখাবো। তাহলে নিচে হবে আয়ের পরিবর্তন, উপরে হবে ভোগের পরিবর্তন। এটার নাম হলো এমপিসি। যাই হোক, অনেক আলোচনা করলাম, অনেক কথা বললাম। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে বা এই টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, সে প্রত্যাশায় আজকে এখানে শেষ করলাম। ধন্যবাদ তোমাদের সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম।